This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা স্টেশন থেকে রোজই একাধিক ট্রেন ছাড়ে, লোকাল ট্রেন, দূরত্ব পাক্কা 100 কিলোমিটার, ইতিহাসে মোড়া একটা শহর। আমি আপনি অনেকেই সেখানে গিয়েছি, কিন্তু গত কয়েকদিনে এই ছোট্ট শহরটা নিয়ে যত কথা হচ্ছে সেটা আগে কখনো হয়েছে বলে কিন্তু মনে পড়ে না। 2024 সালে লোকসভা ভোট সেটাই করে দেখালো। আর চর্চা যখন শুরু হয়েছে তখন না হয় বর্তমানের এই বিতর্ক নিয়ে ইতিহাসের পাতায় ডুব দেওয়া যাক। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। শুরু করছি আজকের স্পেশাল 9 ব্যাটলফিল্ড কৃষ্ণনগর। টিভির পর্দায় চোখ রেখে হোক বা একদিনের জন্য ঐতিহ্যের সঙ্গে মিশে যেতে পুজোর সময় অনেকেই উঁকি দেন কৃষ্ণনগর রাজবাড়িতে। তবে এই পুজোর সময়টা ছাড়া বছরের বাকি সময় কৃষ্ণনগর নিয়ে খুব একটা চর্চা আমি আপনি কেউই করি না। তবে এবারের লোকসভা ভোট সেই সুযোগটাই করে দিয়েছে। বলতে পারেন অসময়ে কৃষ্ণনগর চর্চা। তবে এই চর্চায় বর্তমান নেই, আছে ইতিহাস, সেটাই তর্কের কেন্দ্রে। রাজা কৃষ্ণচন্দ্র রায় দেশভক্ত ছিলেন কিনা, ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন কিনা, কৃষ্ণচন্দ্র হিন্দু ধর্ম রক্ষা করেছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রায় 250 বছর আগের ইতিহাস টেনে এনে 2024-এর ভোট চর্চা। ভোট আসলে সবই পারে। কৃষ্ণনগরের মানুষ নিজেদের কি বলে পরিচয় দিতে পছন্দ করেন জানেন? তারা নিজেদের বলেন কৃষ্ণ নাগরিক। রাজবাড়ি বা রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে একটা আবেগ কাজ করে এই শহরের মানুষের মধ্যে। বিতর্ক এখন এই রাজবাড়িকে নিয়ে। বিজেপি এবারের লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে রাজ পরিবারের সদস্যা বর্তমানের রানীমা অমৃতা রায়কে প্রার্থী করার পর থেকেই এই যে বিতর্কের কথা বললাম, সেই বিতর্কের সূত্রপাত। রাজ্যের শাসক দল ভোট প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কৃষ্ণনগর রাজবাড়ি এবং রাজা কৃষ্ণচন্দ্রকে ঘিরে থাকা কিছু বিতর্ককে, যা কাউন্টার করতে আসরে নেমেছে বিজেপিও। আর সেটাই আপাত শান্ত এবং ছোট্ট একটা শহরকে রাজনীতির ব্যাটেলফিল্ড করে তুলছে। দেখুন, অনেকেই বলল যে সিরাজকে সরিয়ে একজন হিন্দু শাসক আনা হোক, আমাদের মধ্যে কেউ শাসন করুক। তখন কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি, বলল না না, হিন্দু মুসলমান এখানে এদেশীয় এদের দিয়ে হবে না। ব্রিটিশদের সাহায্য নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র বলুন, মহারাজা নন্দকুমার বলুন, ওরা সিরাজউদ্দৌলার অত্যাচার ভ্রষ্টাচার সহ্য করতে না পেরে ওদের হেল্পটা নিয়েছিলেন। তাতে যদি গদ্দার হয়, তাতে যদি বেঈমান হয়, তাহলে আমার কি বলার আছে? কথার কড়া টক্কর। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী, অন্যজন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ও রাজ পরিবারের সদস্যা। এক ঝটকায় শুনলে মনে হতে পারে দুজনের মধ্যে ইতিহাস নিয়ে তর্ক চলছে। হ্যাঁ, তর্ক হচ্ছে বটে, তবে সেটা ভোটের তর্ক। প্রায় 250 বছরের আগের ইতিহাস নিয়ে বর্তমানের ভোটের লড়াই। কে ঠিক কে ভুল সে উত্তর দিতে পারে একমাত্র ইতিহাস। সেই ইতিহাসের খোঁজে আমরাও ডুব দিয়েছি। ইতিহাস বলে কৃষ্ণনগর নামের পেছনেও দুটো গল্প শোনা যায়। অনেকে বলেন রাজা কৃষ্ণচন্দ্রের নাম থেকে এই নগরের নাম হয়েছে কৃষ্ণনগর। আবার আরেকটা মত বলে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা রুদ্র রায় রেউই জনপদের নাম বদলে রাখেন কৃষ্ণনগর, কারণ এই জনপদে বসবাস করতেন কৃষ্ণ ভক্তরা। তাদের সম্মান জানাতেই নাম পরিবর্তন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল 1728 থেকে 1782। কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের মধ্যেই হয়েছিল পলাশীর যুদ্ধ 1757 সালে। পলাশীর যুদ্ধ, সিরাজের হার, বাংলায় ব্রিটিশ রাজত্বের সূত্রপাত, এইসব নিয়েই বেঁধেছে তুমুল তর্ক। তৃণমূলের বক্তব্য, বাংলা ও দেশে ব্রিটিশ রাজ পত্তনে অনুঘটকের কাজ করেছিলেন কৃষ্ণচন্দ্র।
অন্যদিকে রাজ পরিবারের সদস্যা অমৃতা রায় ফোনে প্রধানমন্ত্রীকে জানান সনাতন ধর্ম রক্ষা করতে ও সিরাজের অত্যাচার থেকে রাজ্যকে বাঁচাতে চেয়েছিলেন কৃষ্ণচন্দ্র। महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। तब वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे, तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता। কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম ইংরেজদের নিয়ে এলেন, এবং ইংরেজদের মানে কাকে আনলেন? হচ্ছে ক্লাইভের মতো টাকার লোভ, এবং আজকের দিনের ভাষায় ক্লাইভের মতো তোলাবাজ, এর দুটো ছিল না। কে ঠিক বলছেন এই উত্তর পেতে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরের ভূমিপুত্র, লেখক এবং গবেষক তমাল বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি যে তথ্য আমাদের সামনে তুলে ধরলেন তাতে আরও একটা বিষয় সামনে আসছে। রাজা কৃষ্ণচন্দ্র ও কৃষ্ণনগর নিয়ে আমরা যা যা জানতে পারি তারও দুটো ভাগ আছে, একটা ইতিহাস আর দ্বিতীয়টি ইতিহাসকে অবলম্বন করে তৈরি হওয়া সাহিত্য বলা যায় তাকে। আর রাজনৈতিক লড়াই এই দুটি তত্ত্বের ভিত্তিতেই তৈরি হয়েছে। তমাল বন্দ্যোপাধ্যায়ের দুটি দিকই তুলে ধরেছেন আমাদের সামনে। প্রথমে ইতিহাস নির্ভর সাহিত্য কি বলছে সেটা শোনা যাক। পলাশীর ষড়যন্ত্রের যে গল্পটা তৈরি হয়েছে সেটা সেই সময়ের সাহিত্যে প্রকাশ পাচ্ছে, মানে ইতিহাসে কিচ্ছু নেই। রাজীব লোচন মুখোপাধ্যায় বলে একজন সেই সময়ের লেখক ছিলেন, তিনি 1805 সালে বাংলার অন্যতম প্রথম জীবন চরিত বেরোয়, তার নাম হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতং। সেখানে একটি গল্প ফাঁদেন, মানে সেই গল্পটা হচ্ছে এইরকম যে জগৎ শেঠের যে মন্ত্রণাগৃহে নাকি কৃষ্ণচন্দ্রের কালীপ্রসাদ সিংহ বলে একজন এমিজারি, মানে একজন চর বা একজন তার কি বলবো তার একজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন, এবং কৃষ্ণচন্দ্র নাকি গোপনে অংশগ্রহণ করেছিলেন। আর ওই পলাশীর যুদ্ধ যে নবীনচন্দ্র সেনের যে গল্পটায়, মানে যে কাব্য আর কি, সেখানে আমরা এরকম দেখি যে রানী ভবানী বলছে যে এই কাজটি কৃষ্ণ নগরাধিপের উপযুক্ত নহে। ওখানে বলছে যে আপনাদের এই বিশ্বাসঘাতকতার জন্য আপনাকে আমি শাঁখাপলা প্রেরণ করেছি। পরবর্তীকালে অক্ষয় কুমার মৈত্রেয় বলে একজন, তিনি সিরাজদৌল্লার বলে একটি মানে একটা আখ্যান লেখেন, সেখানে ওই নেমখারাম তত্ত্বটা উঠে আসে। সাহিত্যর কথা বলার পাশাপাশি তমাল বন্দ্যোপাধ্যায় আমাদের বললেন ইতিহাসের কথাও। কি উঠে আসছে সেই তথ্য থেকে সেটাও শোনাব। এই লোককল্পনাগুলো মানুষ কিভাবে গ্রহণ করে আজকের রাজনৈতিক নেতারা যেভাবে ন্যারেটিভ তৈরি করছে সেটা দেখে বেশ হাসি লাগছে। যে কেউ কৃষ্ণচন্দ্রকে বেঈমান বলছে, আবার কেউ কৃষ্ণচন্দ্রকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলছে। অবশ্যই তিনি হিন্দু ধর্মের রক্ষাকর্তা, অবশ্যই, কারণ কিন্তু সেটা সামাজিকভাবে। ইতিহাসে কৃষ্ণচন্দ্রের কেন রাজশাহীর জমিদার, সেই সময় রাজবল্লভ বলে একজন ঢাকার জমিদার, বর্ধমানের জমিদার, এদের ইনভলভমেন্টের কথা পাওয়া যায় না, কারণ মার্শম্যানের মত অনুসারে দে ওয়্যার ট্যাক্স কালেক্টার্স, শুধুমাত্র রেভিনিউ আর্ন করে নবাবের পুণ্যাহর দিন নবাবের কাছে প্রেরণ করাই তাদের কাজ ছিল। এত বড় কনস্পিরেসিতে তারা ভূমিকা নেবেন এই রকম জায়গায় তারা ছিলেন না। দে ওয়ার ইন নো পজিশন টু কনস্পায়ার। সাহিত্য এবং ইতিহাস দুই দিক থেকে দুরকম তত্ত্ব উঠে আসছে, কিন্তু এই দুই তত্ত্বের কেউই অস্বীকার করতে পারে না যে বাংলা ও বাঙালির সমাজে রাজা কৃষ্ণচন্দ্রের কতটা অবদান ছিল সেই বিষয়টা। আজকে যে কৃষ্ণনগর, সেটা কিন্তু তখন নগর ছিল, কলকাতা কিন্তু তখন কিন্তু গ্রাম। অর্থাৎ যে সংস্কৃতি কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন এবং কৃষ্ণচন্দ্রের যে নবরত্ন সভা ছিল, সেখানে ভারতচন্দ্রের মতো মহাকবি
রামপ্রসাদ সেনের মতো শাক্ত পদাবলিকার থেকে শুরু করে সেই সময় শ্রেষ্ঠ কালিদাস সিদ্ধান্ত, কন্দর্প সিদ্ধান্ত, সে সময় শ্রেষ্ঠ পুরাণকার এবং স্মৃতিশাস্ত্রী সকলে এর মধ্যে ছিল। এবং আপনি ভাবুন যে কৃষ্ণচন্দ্রের অবদানটা কোথায়, যে তাকে শুধুমাত্র একজন বিট্রেয়ার এইভাবে ইতিহাস দেখাচ্ছে, এটা খুবই অনভিপ্রেত। কৃষ্ণচন্দ্রের কিন্তু বিরাট অবদান রয়েছে। ইতিহাস এক কথা বলে, আরেক কথা বলে সাহিত্য। তবে এই সত্যিটা কিন্তু অস্বীকার করা যায় না যে 250 বছর আগের ইতিহাস টেনে বর্তমানের লড়াই করা খুব একটা সহজ নয়। সেটা কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেও মেনে নিচ্ছেন। বিজেপি প্রার্থীর রানিমা ইমেজে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও নিজের দলের মতো ইতিহাস নিয়ে খুব একটা আগ্রহী একেবারেই নন মহুয়া মৈত্র। অন্যদিকে অমৃতা রায়ও ইতিহাস নয়, মহুয়াকে আক্রমণ করছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। ইতিহাস বর্তমানের এই লড়াইয়ের মাঝে আছেন কৃষ্ণ নাগরিকরা, মানে কৃষ্ণনগরের মানুষজন। কৃষ্ণনগর ও রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে তারা কি বলছেন, হ্যাঁ সেটাও শোনা দরকার। শুনব। 84 পরগনা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব। সে রাজা আর নেই, রাজপাটও নেই। স্বাধীন ভারত, গণতন্ত্রের ভারতে রাজকাহিনীর সাক্ষী হয়ে আছে এই রাজবাড়িটা ও তাকে কেন্দ্র করে মানুষের আবেগ। রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে তৈরি হওয়া বিতর্ককে খুব একটা ভালোভাবে দেখছেন না তাঁরা। আমরা কথা বলেছিলাম কৃষ্ণ নাগরিকদের সঙ্গে। দেখুন, এই প্রশ্নগুলো, এই শব্দগুলো আমার রুচিতে বাঁধে। গদ্দার বলা বা অন্য কোনো অশালীন ভাষায় কথা বলা, কারণ রাজা কৃষ্ণচন্দ্রের দুটো দিকই ছিল। আমি কৃষ্ণনগরবাসী হিসাবে আমি অবশ্যই বলি যে হ্যাঁ, কৃষ্ণনগরের রাজবাড়ি আছে, আমি সেই রাজবাড়ি হিসাবে হয়তো গর্ববোধ করি, ঠিক আছে, রাজবাড়ি রয়েছে, একটা ঐতিহাসিক জায়গা। কিন্তু তবুও ইতিহাসকে আমরা ফেলে দিতে পারি না, ইতিহাসকে আমরা ভুলতেও পারি না। ইতিহাস থেকে সবাই শিক্ষা নেয়, আমরাও শিক্ষা নিই, এবং সেই ইতিহাসকে কখনো ভুল প্রমাণিত করা যায় না। মানুষ কিন্তু কোন রাজনৈতিক দল বা কোন জায়গা থেকে আসে সেটার থেকেও মানুষজন চায় তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে, বা যে প্রার্থী দাঁড়াক না কেন তারা কি করতে পারে তাদের জন্য আগামী দিনে, মানে কর্মসংস্থান। এই জিনিসটা সব থেকে বেশি এখন কৃষ্ণনগরে দরকার। গদ্দার শব্দটাকে বা বিশ্বাসঘাতক এই শব্দটাকে বোধহয় এত ছোট করে আমরা বিচার করতে পারবো না, আমরা কেউই বোধহয় পারবো না। হয়তো আমরা কথার কথা বা এখন আজকের দিনে দাঁড়িয়ে এই ইলেকশনের সামনে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির জায়গা থেকে হয়তো আমরা এই কথাগুলো বলে ফেলছি। প্রায় 250 বছর আগের ইতিহাস যা নিয়ে তর্ক চলছে, সেটা আর যাই হোক বর্তমানে সমস্যা সমাধান করতে পারবে না। ভোটের ময়দানে নেমে নিজের দলের কিছুটা উল্টো পথে হেঁটে এই কথাই বলছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনি বরং আক্রমণ শানাচ্ছেন রানিমা ইমেজের ওপর। স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল সেটা আজকে বাংলার মানুষের কাছে একেবারেই প্রাসঙ্গিক নয়। 1757 সালে কি হয়েছে যাদের কাছে এটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কথা বলি। কৃষ্ণচন্দ্র আবেগে ধাক্কা মেনে নেবে না কৃষ্ণনগরের মানুষ, বলছেন রাজপরিবারের সদস্য ও বিজেপি প্রার্থী অমৃতা রায়। মহুয়াকে পাল্টা আক্রমণে তার অস্ত্র ক্যাশ ফর কোয়েশ্চেন। তারা খুব ঘৃণা করছেন, আমি যেখানেই যাচ্ছি সেটা কথাটা উঠছে, এবং তারা খুব খারাপ চোখে এটা দেখেছেন। এটাতে ওনার ভোট বাড়বে না, আমার পক্ষে যাচ্ছে এটা। আমি টানছি কেন বিদেশির কাছে একটা গোপনীয় পাসওয়ার্ড দেওয়া হলো, উত্তর চাই। ক্যাশ ফর কোয়েরিটা কি জিনিস? ভোটের লড়াই, সরগরম গোটা রাজ্য, গোটা দেশ। সেই লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কথার লড়াই মাঝে মধ্যে সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এবারের ভোটের লড়াই যে 250 বছর আগের ইতিহাসকে তুলে আনতে পারে, সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে গণতন্ত্রের উৎসবে অনেক কিছুই নাকি ভাবনার বাইরে থাকে। ইতিহাস সেটাই বলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।